আচ্ছা, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে আজকে বলতে গেলে আমাদের ফার্স্ট ক্লাসই শুরু করতে যাচ্ছি আসলে। তো তোমাদের যে কাজটা হবে, তোমাদেরকে যে কাজটা হবে সেগুলা হচ্ছে তোমরা খুব ভালো মতো বই পড়ার চেষ্টা করবা, হ্যাঁ? আমার ক্লাস করবা, ক্লাস বোঝার ট্রাই করবা। কোনো জিনিস যদি না বুঝো বারবার সেই জিনিসটাকে ভিডিও পজ করে বারবার রিপিট করবা। আর হচ্ছে গিয়ে তোমরা সেই পড়াগুলোকে নোট করবা, হ্যাঁ? নোট করবা, নোট করে সেই নোটটাকে তোমরা বারবার একটু রিভিশনের মধ্যে রাখলে তোমাদের পড়াশোনাগুলো ইনশাল্লাহ কোনো সময় ভুলবা না। আর হচ্ছে তোমরা খুব ভালো একটা রেজাল্টের দিকে ইনশাল্লাহ আগায় যাবে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো আশা করি তোমরা মোটামুটি এই রাদারফোর্ড পরমাণু মডেল, হিলিয়াম নিউক্লিয়াস পরীক্ষা, অর্থাৎ আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তারপর হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এই সমস্ত সম্পর্কে তোমরা মোটামুটি ভালোই আইডিয়া পাইছো। ওকে, এগুলো সম্পর্কে তোমরা ভালো আইডিয়া পাইছো, ঠিক আছে? খুব ভালো আইডিয়া পাইছো। তো নেক্সট আমাদের যে টপিক হবে সেই টপিকগুলোতে আমরা যাব। যাওয়ার আগে না, যাব এখন সরাসরি আমরা চলে যাব, হ্যাঁ? সরাসরি আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। তো একটু ওয়েট করো, সবাই সবাই একটু ওয়েট করো। তো চলো শুরু করা যাক পড়াশোনা। তো আমরা কি কি তোমরা কি কি পড়ছো আমাকে একটু বলো। তোমরা পড়ছো হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল পর্যন্ত, রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা পর্যন্ত শেষ শেষ পড়ছো, তাই না? তো আমরা এখন একদম ম্যাথমেটিক্যাল, মানে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে বেশি ম্যাথমেটিক্যাল যে ব্যাপার স্যাপার বা যেগুলো সিকিউতে আসতে পারে সেগুলো আমরা বেশি বেশি আসলে সলভ করার ট্রাই করবো, বা সেগুলো আমি বেশি গুরুত্ব দিব, হ্যাঁ? তো একটু খেয়াল করো, আমরা এই শেষ যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তাই না? তো আমরা আসলে বোর পরমাণু মডেলটা যখন আমরা পড়তেছি বা পড়তেছিলাম তখন আসলে আমরা দেখছি যে বোর পরমাণু মডেলটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট, এবং বোর পরমাণু মডেলটা আসলে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যায় চাইলেই। তাহলে বোর পরমাণু মডেলের আমরা যদি কিছু প্রয়োগ বা কিছু বোর পরমাণু মডেলের যদি কিছু স্পেশাল জিনিসগুলো যদি আমি একটু দেখতে চাই যেগুলো আমরা প্রয়োগ করব, তাহলে আমরা এই টপিকটার নাম দেবো কি জানো? নাম দেবো হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগ। বোর পরমাণু মডেলের পরমাণু মডেলের মডেলের প্রয়োগ, ঠিক আছে? প্রয়োগ, এই নাম দিলাম আমি টপিকটার। তো সবাই এইভাবেই নামকরণ করবা এবং নোট করবে। ওকে, আচ্ছা। তো বোর পরমাণু মডেলের প্রয়োগের মধ্যে আমরা কি কি নিয়ে আলোচনা করবো, ওই যে যেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি, যেই জিনিসগুলো আমরা বোর পরমাণু মডেল থেকে শিখতে পারি এবং সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি অর্থাৎ প্রয়োগ করতে পারি, সেগুলোই আমরা এই টপিকের মধ্যে আলোচনা করব। এর মধ্যে এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাইতে পারি। তো আমরা কি পড়বো, আমরা এক নাম্বার যে বিষয়টা সেই জিনিসটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সম্পর্কে আইডিয়া পেতে পারবো আমরা। কৌণিক ভরবেগ, ভরবেগ, ঠিক আছে? কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারবো। তো ভরবেগ কিন্তু আমরা এই জিনিসটা আমরা ফিজিক্সে পড়ে আসছি। ভরবেগ জিনিসটা অ্যাকচুয়ালি কি তা আমি একটু বলি। ভরবেগ জিনিসটা কি, ভরবেগ হচ্ছে, ভর হচ্ছে তোমার এম আর বেগ হচ্ছে ভি, এই দুটার গুণফলই হচ্ছে আমাদের ভরবেগ। তো এটা আসলে শুধুমাত্র ভরবেগ না, এটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ, ঠিক আছে? রৈখিক ভরবেগ অর্থাৎ কোনো একটা বস্তু যখন সামনাসামনি অর্থাৎ যে কোনো একটা অক্ষ বরাবর গতিশীল হবে তখন শুধুমাত্র রৈখিক ভরবেগ পাওয়া যায়। কিন্তু কোনো একটা বস্তু যদি এভাবে এভাবে ঘুরে, ঠিক আছে, এইভাবে এভাবে যদি ঘোরে তখন অ্যাকচুয়ালি তাদের রৈখিক ভরবেগ পাওয়া যায় না, তখন তাদের কৌণিক ভরবেগ পাওয়া যায়, ঠিক আছে? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ পাওয়া যায়, ঠিক আছে? কৌণিক ভরবেগ পাওয়া যায়, এইটা আশা করি সবাই বুঝছো। তো দেখো, আমরা জানি ইলেকট্রন কিন্তু
কি করে? ঘুরে, তাই না? ইলেকট্রন কিন্তু এভাবে কক্ষপথে ঘুরে, তাহলে ইলেকট্রনের রৈখিক ভরবেগ থাকবে না, তার থাকবে হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ। ঠিক আছে? কৌণিক ভরবেগ। এটা কিন্তু আশা করি তোমরা বুঝছো। তাহলে কৌণিক ভরবেগের সূত্রটা কি? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে কি জানো? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে m ওমেগা। কি বললাম? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে m ওমেগা, যেখানে m টা হচ্ছে আমাদের ভর। কিসের ভর? সেটা হবে অবশ্যই ইলেকট্রনের জন্য যদি হয় তাহলে ইলেকট্রনের ভর। আর ওমেগাটা হচ্ছে কি জানো? ওমেগাটা হচ্ছে আমাদের ইলেকট্রনের কৌণিক বেগ। ইলেকট্রনের কৌণিক বেগ। এটা হচ্ছে আমাদের কৌণিক বেগ। ওমেগাটা সবসময় যে কোনো বস্তুর কৌণিক বেগ। যেহেতু এটা আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে এই ওমেগাটা হবে আমাদের ইলেকট্রনের কৌণিক বেগ। এটা আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে? আচ্ছা। তাহলে দেখো তো আমরা এখানে দুইটা আইটেম পাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কৌণিক বেগ এবং আরেকটা হচ্ছে আমাদের রৈখিক বেগ, তাই না? ভিটা হচ্ছে আমাদের রৈখিক বেগ। এই কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে, তুমি যদি এই রৈখিক বেগের সাথে ব্যাসার্ধ ভেক্টর বা ব্যাসার্ধ গুণ করে দাও, তাহলেই কিন্তু তুমি কি পেয়ে যাবা? কৌণিক বেগটা পেয়ে যাবা। ঠিক আছে? কৌণিক বেগটা পেয়ে যাবা। অর্থাৎ আমি যদি এটাকে আরেকটু ডেসক্রাইব করি তাহলে আমি এভাবে বলতে পারবো যে একটা ইলেকট্রন, ঠিক আছে? মনে করো এই নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই একটা কক্ষপথে ঘুরতেছে ইলেকট্রনটা, ঠিক আছে? ঘোরার সময় সে যেই বেগে ঘুরতেছে সেই বেগটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক বেগ। কিন্তু এই ইলেকট্রনটা যখন ঘুরতেছে, চিন্তা করো এই পয়েন্টে ইলেকট্রনটাকে, মনে করো এটা হচ্ছে কক্ষপথ, তো এই কক্ষপথটাকে যদি আমি রশি দিয়ে মানে কেচি দিয়ে যদি কেটে দিই, তাহলে দেখো কি হবে? তাহলে এই যে ইলেকট্রনটা বাইরের দিকে ছিটায় চলে যাইতে যাবে, তাই না? ছিটায় চলে যাইতে যাবে। আবার মনে করি ইলেকট্রনটা যখন এই পয়েন্টে আসলো, তখন আবার যদি তুমি এটাকে কেচি দিয়ে কেটে দাও, তাহলে ইলেকট্রনটা এভাবে এদিক বরাবর ছিটে যাইতে যাবে। আবার ইলেকট্রনটা যখন এইখানে আসলো, তখন আবার যদি কেটে দাও, ইলেকট্রনটা এই বরাবর ছিটায় চলে যাইতে যাবে, তাই না? তাহলে আমরা বুঝতেছি যে যে কোনো পয়েন্টে ঘূর্ণনশীল ইলেকট্রনটার বেগ অ্যাকচুয়ালি তার লম্ব দিক বরাবর হয়, অর্থাৎ রৈখিক দিক বরাবর হয়। এটা কিন্তু আমরা আশা করি বুঝছি। তাহলে এই যে ইলেকট্রনটা, তাহলে আমরা দুইটা বেগ বুঝতেছি। একটা হচ্ছে যেই বেগের জন্য সে এই বৃত্তাকার পথে ঘুরতেছে সেটা হচ্ছে তার কৌণিক বেগ। আর যেই বেগের জন্য সে রৈখিক দিকে সে ছড়িয়ে ছিটিয়ে যেতে চাচ্ছে, সেই বেগটা হচ্ছে তার কি? রৈখিক বেগ। আর যে বেগের জন্য সে ঘুরতে চাচ্ছে সেটা হচ্ছে তার কৌণিক বেগ। ঠিক আছে? তাহলে কি যে কোনো ঘূর্ণায়নশীল বা ঘূর্ণনশীল যে কোনো বস্তুর অ্যাকচুয়ালি একটা বেগ থাকে না, তার দুইটা বেগ থাকে। যেই বেগটা তাকে ঘুরাইতে সাহায্য করে সেই বেগটা হচ্ছে তার কৌণিক বেগ। আর যে বেগটা ওই বিন্দু থেকে রৈখিক দিক বরাবর ক্রিয়াশীল হয় বা লম্ব দিক বরাবর ক্রিয়াশীল হয়, যে বেগে সে বাইরের দিকে ওই বিন্দু থেকে ছড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে যেতে চায় বা পেরিয়ে যেতে চায়, সেই বেগটা হচ্ছে তার রৈখিক বেগ। ঠিক আছে? তো সেই রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ভিআর। ঠিক আছে? তো কৌণিক ইলেকট্রনের কৌণিক ভরবেগের কিন্তু আমরা বুঝতেই পারতেছি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে এম ওমেগা। ঠিক আছে? এম ওমেগা, এটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি। তাহলে খেয়াল করো এম ওমেগা, তাহলে আমরা এই বইটা পড়লে বা আমরা যখন পরমাণু মডেল পড়ছি তখন আসলে দেখলাম যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা সূত্র সেখানে লেখা হচ্ছে এরকম যে m omega equals to nh by 2 pi nh by 2 pi। ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি বলা যায় ওমেগা ইকুয়ালস টু কি বলা যায়? দেখো এম ফিক্সড, ওমেগা মানে হচ্ছে ভিআর, তাহলে চাইলেই বলা যায় এই ওমেগার জায়গায় ভিআর লেখা যায়, তাহলে এনএইচ বাই 2 পাই লেখা যায়। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র, যেখানে এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, এটা হচ্ছে ইলেকট্রনের বেগ না, সরি, ইলেকট্রনের ভর। এটা হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ। আরটা কি? আরটা হচ্ছে এটা হচ্ছে তোমার কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, পথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এনটা কি? এইচটা কি? এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। ঠিক আছে? প্লাঙ্ক ধ্রুবক। পাই তো তুমি জানো 3.1416। আর এনটা কি? এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। এটা হচ্ছে কক্ষপথ সংখ্যা। কক্ষপথ সংখ্যা না, কক্ষপথ নং, মানে ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে
সেই কক্ষপথের নাম্বার, ঠিক আছে? ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে আছে সেই কক্ষপথের নাম্বারটাই হচ্ছে এটা, ঠিক আছে? এই হচ্ছে আর কি ব্যাপার। আচ্ছা, তো এখানে দেখো তো, আমাদের একটা নতুন জিনিস সম্পর্কে আমরা এখানে আইডিয়া পাইলাম। সেই জিনিসটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই প্লাঙ্ক ধ্রুবকের একটা কনস্ট্যান্ট মান আছে, সেই মানটা হচ্ছে সবার মনে রাখতে হবে, এটা 6.626 ইন্টু 10^34, 10^34 জুল সেকেন্ড, ঠিক আছে? জুল সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে তার এসআই একক, এটা হচ্ছে তার এসআই একক। এবং তার আরেকটা মান আছে, যে মানটা হচ্ছে তার সিজিএস একক। এটা এমসিকিউর জন্য মনে রাখবা, এটা দিয়ে কিন্তু ম্যাথ আমরা করবো না, ঠিক আছে? সেটা হচ্ছে 6.626 ইন্টু 10^27, এটা হচ্ছে আর্গ সেকেন্ড, আর্গ সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস একক, সিজিএস একক, ঠিক আছে? সিজিএস একক সবাই মনে রাখবা। এই হচ্ছে ব্যাপার আর কি, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তারপর ইলেক কি বলে, তারপর হচ্ছে বোর পরমাণু মডেলের প্রয়োগের, এটা হচ্ছে 1 নম্বর প্রয়োগ, মানে এই জিনিসটাকে আমরা ম্যাথে প্রয়োগ করব, সেই জন্য আমরা এই টপিকটা পড়তেছি। তারপর আরেকটা জিনিস সম্পর্কেও খুব ভালো মতো আসলে আইডিয়া পাওয়া গেছে, আইডিয়া পাওয়া গেছে এই বোর পরমাণু মডেল থেকে। সেটা হচ্ছে ইলেকট্রনের, ঠিক আছে? এটা হচ্ছে কক্ষপথের শক্তি, ঠিক আছে? বা বিকিরিত শক্তি বা নির্গত শক্তি, ঠিক আছে? কক্ষপথ থেকে বিকিরিত বা নির্গত, বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণও চাইলে বাইর করা যায়। তো সেটা হচ্ছে 2 নম্বর প্রয়োগ। তো মনে করো, আমি যদি একটু বলি এখানে, যদি একটু একটু আঁকাই আমি জিনিসটাকে, মনে করো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস পরমাণুর, এটা হচ্ছে একটা কক্ষপথ, এটা হচ্ছে আরেকটা কক্ষপথ। তো মনে করো তোমার কাছে এই কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তো সবসময় মনে রাখবা, বাইরের কক্ষপথ থেকে যদি ভিতরের কক্ষপথে ইলেকট্রনটা আসতে চায়, তাহলে সেইখান থেকে আলো বিকিরিত হয়। আলো কি হয়? আলো বিকিরিত হয়, বিকিরণ হয়। আবার মনে করো এইখানে আমার ইলেকট্রনটা আছে, ভেতরের কক্ষপথ থেকে বাইরে যদি ইলেকট্রনটা হয় তা যায়, তাহলে কি হবে? ইলেকট্রন শোষিত হবে। তাহলে কি হবে? ইলেকট্রন, ইলেকট্রন শোষিত হবে। ইলেকট্রন শোষিত হবে না, আলো শোষিত হবে। আলো, আলো, আলো শোষিত হবে, ঠিক আছে? আলো কি হবে? আলো শোষিত হবে, আর এখানে আলো বিকিরিত হবে। অর্থাৎ যখন ভিতরে ঢুকবে তখন বিকিরিত হবে, ছড়ায় যাবে। আবার বাইরে থেকে ভিতরে গেলে শোষিত হবে, ঠিক আছে? তাহলে এবং এই যে শোষিত বা বিকিরিত ইলেকট্রন, মানে বিকিরিত আলোক বা শোষিত আলোক শক্তি, ঠিক আছে? এর পরিমাণটা কিন্তু সবসময় সমান থাকে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতেছি যে এই বিকিরিত আলোক শক্তি, বিকিরিত আলোক শক্তি, আলোক শক্তি এবং শোষিত আলোক শক্তি, শোষিত আলোক শক্তি, আলোক শক্তি, এর পরিমাণটা সবসময় সমান, ঠিক আছে? এর পরিমাণটা কি? এর পরিমাণটা হচ্ছে সবসময়, সবসময় সমান। আবার দেখো, এভাবে আবার মনে করো না যে আমি 2 নাম্বার, 3 নাম্বার কক্ষপথ থেকে আমি 1 নাম্বার কক্ষপথে আসলাম, সেখানে আমার যে পরিমাণ শক্তি আসলে বিকিরিত হয়, আবার 2 নাম্বার কক্ষপথ থেকে 3 নাম্বারে, 3 নাম্বারে যাইতে ইলেকট্রনটার একই পরিমাণ শক্তি শোষিত হবে না। তুমি অবশ্যই 3 থেকে 3 নং কক্ষপথ থেকে তুমি যদি 1 নং কক্ষপথে আসো, সেই ক্ষেত্রে তোমার যে পরিমাণ শক্তি বিকিরিত হবে, সেই মানে তখন তোমার যে পরিমাণ শক্তি বিকিরিত হবে, ঠিক তুমি 1 নং কক্ষপথ থেকে যদি তুমি 3-এ যাও, তখন তোমার যেই পরিমাণ শক্তি শোষিত হবে, এই শোষিত শক্তি আর বিকিরিত শক্তি পরস্পর সমান। কিন্তু ঘটনাটা কিন্তু কখনোই এমন হইতে পারবে না যে তুমি যদি 3 নং কক্ষপথে 1 নং কক্ষপথে যাও, তখন তোমার যে পরিমাণ শক্তি বিকিরিত হবে, ঠিক তুমি 1 থেকে তুমি যদি 2য় কক্ষপথে যাও, তখন তোমার যে পরিমাণ শক্তি শোষিত হবে, এটা আর এটা কিন্তু সমান হবে না। অবশ্যই এটা 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 সমান হইতে হবে। এই কক্ষপথগুলো কি হইতে পারে? মানে কক্ষপথের ট্রান্সফারটা, ইলেকট্রনের ট্রান্সফারটা সবসময় একই কক্ষপথ থেকে হইতে হবে, এবং তখনই তোমার বিকিরিত শক্তি এবং শোষিত আলোক শক্তির পরিমাণটা সবসময় সমান হবে। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এই বিষয়টা আবার সবাই বলা যায়, বইয়ের মধ্যে এইভাবে লেখা, বিকিরিত আলোক শক্তি এবং শোষিত আলোক শক্তির পরিমাণ সমান। বাট এটা যে এরকম কন্ডিশন মেনটেন করতে হবে, ঠিক আছে? যে 3 নং থেকে 1-এ গেছো, আবার 1 থেকে 3-এ আসবা, তখনই তোমার এটা আর এটা সমান। তুমি 3 থেকে 1-এ গেলা, আবার 1 থেকে 2-এ গেলা, তখন আবার এটা সমান হবে না। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা, হ্যাঁ? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। তো এই যে বিকিরিত শক্তি এবং শোষিত আলোক শক্তির পরিমাণটা চাইলেই বের করা যায়, ঠিক আছে? চাইলে কিন্তু বের করা যায়। তো এটা আমরা বের করা শিখবো।
এটা আমরা সামনেই শিখবো, হ্যাঁ, এটা আমরা খুব শীঘ্রই সামনেই শিখবো। তো বিকিরিত শক্তি বা এটার মানে এটার সূত্রটা, সাধারণ সূত্রটা যদি আমি একটু বলি, সাধারণ সূত্র, একেবারে সাধারণ সূত্র যদি আমি বলি, তাহলে এইভাবে বলা যাবে যে বিকিরিত শক্তি বা শোষিত আলোক শক্তির সূত্র, ঠিক আছে? এই বিকিরিত শক্তি, আলোক শক্তি বা শোষিত আলোক শক্তি, ঠিক আছে, এদের মানটা পরস্পর সমান এবং এদের মানটা হবে ই ইকুয়ালস টু এইচ মিউ, ই ইকুয়ালস টু এইচ মিউ, ঠিক আছে? ই ইকুয়ালস টু কি? ই ইকুয়ালস টু হচ্ছে এইচ মিউ, যেখানে ইটা হচ্ছে আমাদের এই বিকিরিত শক্তি বা শোষিত শক্তি, এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক ধ্রুবক, আর মিউটা কি? মিউটা হচ্ছে কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? মিউটা কি? মিউটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ঠিক আছে? মিউটা মিউটা কি ভাইয়া? মিউটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, একটু দাঁড়াও। মিউটা কি? মিউটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? মিউটা কি? মিউটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এগুলো কিন্তু তোমরা 9-10 থেকে পড়ে আসছো, তো ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এগুলো কি তোমরা জানো, ঠিক আছে? ঠিক আছে, ফ্রিকোয়েন্সি বা এটা হচ্ছে কম্পাঙ্ক। তো আবার আমরা এইটাও কিন্তু জানি যে আমরা 9-10-এ পড়ে আসছিলাম একটা সূত্র, তরঙ্গ থেকে একটা সূত্র পড়ে আসছিলাম যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে? তাহলে দেখো এটা কিসের সূত্র? এটা হচ্ছে যে কোনো তরঙ্গের ক্ষেত্রে বেগের সূত্র, তরঙ্গের বেগের সূত্র। তাহলে আমরা জানি আলো হচ্ছে একটা বেগ, তাই না? আলো হচ্ছে কি? একটা তরঙ্গ, সরি, আলো হচ্ছে একটা তরঙ্গ। আলো কিন্তু এভাবে ঢেউয়ের মতো প্রবাহিত হয়, আলো হচ্ছে একটা তরঙ্গ। আলোর ক্ষেত্রে যদি আমি এই সূত্রটা খাটাই তাহলে আমি বলতে পারবো আলোর বেগ হচ্ছে সি, সি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা সবাই জানি আলোর বেগ। আচ্ছা, তাহলে দেখো এফটা কি ছিল? এফটা ছিল হচ্ছে আমাদের কম্পাঙ্ক। এই এফ কে তো আমরা কেমিস্ট্রিতে মিউ লিখতেছি, তাই না? এটাকে আমরা লিখবো মিউ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সমস্যা নেই। তাহলে দেখো তো মিউ এর ভ্যালু কত আসতেছে? মিউ ইকুয়ালস টু হবে সি বাই ল্যামডা। মিউ ইকুয়ালস টু কি? মিউ ইকুয়ালস টু হচ্ছে সি বাই ল্যামডা, তাই না? মিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। তাহলে দেখো তো এই মিউ এর জায়গায় আমরা কি লিখতে পারবো? ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। দেখছো তো, এখান থেকে আমরা দুইটা সূত্র করে ফেললাম। এই শোষিত শক্তি বা নির্গত শক্তির পরিমাণ ই ইকুয়ালস টু, একটা হচ্ছে এইচ মিউ আর একটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা, যেখানে আমাদের এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে আলোর বেগ, আর এটা হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এটুকু আমরা পড়লাম। তো আমি একটু ফ্রেশভাবে লিখি জিনিসটা, আমি আরেকটু ফ্রেশভাবে লিখি। আমরা বললাম শোষিত বা নির্গত শক্তি ই ইকুয়ালস টু এইচ মিউ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, যেখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে শোষিত বা নির্গত, বিকিরিত, বিকিরিত শক্তি বা শোষিত শক্তির পরিমাণ, শোষিত শক্তির পরিমাণ, শোষিত শক্তির পরিমাণ, এটার এককটা অবশ্যই জুলে থাকতে হবে, এসআই একক। এটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট যেটার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে? জুল সেকেন্ড। প্রত্যেকটা জিনিস আমি বলে দিচ্ছি। আর মিউটা কি? মিউটা হচ্ছে ভাই কম্পাঙ্ক, কম্পাঙ্ক, এটার এককটা হার্জে থাকতে হবে, হার্জে থাকতে হবে বা জুল সেকেন্ডে থাকতে হবে। জুল সেকেন্ড না, হার্জে থাকতে হবে। হার্জ মানে কি? হার্জ মানে হচ্ছে পার সেকেন্ড, পার সেকেন্ড, ঠিক আছে? হার্জে থাকতে হবে। আর এটা হচ্ছে আলোর বেগ, আলোর বেগ হচ্ছে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই মিটারে থাকতে হবে, যেহেতু এটা একটা দৈর্ঘ্য, সেহেতু এটা মিটারেই থাকতে হবে, ঠিক আছে? এ হচ্ছে আর কি ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে আর কি ব্যাপার, হ্যাঁ, এই হচ্ছে আর কি ব্যাপার। তো খেয়াল করো, এখন আমরা এই জিনিসটাকে আরেকটু ডিপে যাব, ঠিক আছে? আমরা একটু চিত্র দিয়ে একটু আমরা ডিপে যাওয়ার ট্রাই করি, চলো। তো মনে করো এটা হচ্ছে আমাদের পরমাণু নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ, এটা হচ্ছে আমাদের আরেকটা কক্ষপথ, ঠিক আছে? আরেকটা কক্ষপথ। তো
দেখো, আমার মনে করো এইখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসলো, তখন সেক্ষেত্রে আমরা বুঝলাম যে এখানে আমাদের শক্তিটা বিকিরিত হবে। তো এই বিকিরিত শক্তির পরিমাণটা আমরা বাইর করতে পারি চাইলে। বিকিরণ বিকিরিত শক্তির পরিমাণটা হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে এইচ মিউ, তাই না? এইচ মিউ বা এইচ সি বাই ল্যামডা, এটা কিন্তু আমরা পড়লাম একটু আগে। এবং এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু চাইলে প্রত্যেক কক্ষপথের যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথের শক্তি বের করতে পারি চাইলে। ঠিক আছে? সেটা এখন আমরা শিখি নাই, সেটা আমরা কিছুক্ষণ পরেই শিখবো। আমরা আগে বলি যে আমি যদি এই কক্ষপথ, এটা হচ্ছে মনে করো আমাদের ২ নং কক্ষপথ, এই ২ নং কক্ষপথের শক্তি আমরা বের করতে পারি। আবার চাইলে আমরা এই ১ নং কক্ষপথের শক্তিটাও বের করতে পারি। ঠিক আছে? আমরা ধরলাম ১ নং কক্ষপথের শক্তিটা হচ্ছে E1, ২ নং কক্ষপথের শক্তিটা হচ্ছে E2। ওকে? খুব মনোযোগ দিয়ে শোনো। তো দেখো তো, এই যে এই কক্ষপথের শক্তি এবং এই কক্ষপথের শক্তির একটা কি ব্যবধান আছে না? তো এই শক্তির ব্যবধানটা কত? এই যে শক্তির ব্যবধান, ঠিক আছে? শক্তির ব্যবধানটা কত? কক্ষপথের শক্তির ব্যবধানটা হচ্ছে আমাদের E2 মাইনাস E1, তাই না? এটা কি? এটা হচ্ছে আমাদের কক্ষপথের শক্তির ব্যবধান। এবং এই কক্ষপথের শক্তির ব্যবধানটাই হবে আমাদের বিকিরিত শক্তির, এই ক্ষেত্রে আমাদের বিকিরিত শক্তির পরিমাণের সমান। ঠিক আছে? বিকিরিত শক্তির পরিমাণের সমান হবে কি? এই কক্ষপথ দুইটার শক্তির ব্যবধান। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি কম্বাইনলি বলার চেষ্টা করি তাহলে আমি বলতেই পারবো যে শোষিত বা বিকিরিত কোনো নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ হবে ওই দুইটা নির্দিষ্ট কক্ষপথের, যেই দুইটা কক্ষপথের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রনের আদান প্রদান হবে, সেই দুইটা কক্ষপথের শক্তির ব্যবধানের সমান। এবং তার ভ্যালুটা হবে এইচ মিউ এর সমান, এবং তার ব্যবধানটা হবে এইচ সি বাই ল্যামডা এর সমান। ঠিক আছে? তাহলে কম্বাইন দিয়ে আমি সব মানে সব সূত্র একসাথে বলে দিলাম। ঠিক আছে? এই জিনিসটা আশা করি তোমাদের বোঝা গেছে। অর্থাৎ যেই দুইটার কক্ষপথের মধ্যে শক্তির আদান প্রদান, ইলেকট্রনের আদান প্রদান হবে, ইলেকট্রনটা যাবে বা আসবে, সেই দুইটা কক্ষপথের শক্তির নির্দিষ্ট মানে ওই কক্ষপথগুলার তো আলাদা আলাদা শক্তি আছে, সেই কক্ষপথগুলোর শক্তির ব্যবধানটাই হবে ওই ইলেকট্রনটার বিকিরিত বা শোষিত শক্তির সমান। ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝা গেছে তোমাদের। এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর মতো তোমরা বুঝছো। তো এখন চলো আমরা ওই যে ইলেকট্রনের কক্ষপথের শক্তি সম্পর্কে জানার চেষ্টা করি। ঠিক আছে? যে কক্ষপথের শক্তি কিভাবে বের করতে হবে। ঠিক আছে? ওই যে আমরা লিখলাম E1 E2, এই E1 E2টা কি? এই E1 E2টা হচ্ছে তোমার কক্ষপথের শক্তির সূত্র, তাই না? কক্ষপথের শক্তির সূত্র। তাহলে আমরা যদি কক্ষপথের শক্তির সূত্র লিখি, তাহলে কক্ষপথের শক্তির সূত্রটা হচ্ছে এরকম যে কক্ষপথের শক্তি শক্তি মান এভাবে বের করা যায়। শক্তি ইকুয়ালস টু সূত্রটা হচ্ছে এরকম, ইকুয়ালস টু মাইনাস 2 পাই স্কোয়ার জেড স্কোয়ার E⁴ E⁴ ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 2 পাই স্কোয়ার Z স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। যেখানে আমাদের বেশ কয়টা ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের n হচ্ছে ওই কক্ষপথের নাম্বার, ওই কক্ষপথের নাম্বার, ওই কক্ষপথের নাম্বার, কোন কক্ষপথের নাম্বার? যেই কক্ষপথে আমার ইলেকট্রনটা আছে সেই কক্ষপথের নাম্বার। এটা হচ্ছে আমাদের কি 6.626 ইন্টু 10⁻34। ঠিক আছে? পাই এর মান আমরা জানি। এম কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রন এর ভর, ইলেকট্রনের ভর। এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। ঠিক আছে ভাইয়া? এম হচ্ছে কি? এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, তাই না? হ্যাঁ, ইলেকট্রনের ভর। আচ্ছা, একটু ওয়েট করো। একটু ওয়েট করো সবাই।
আচ্ছা, তো আমরা আবার ফিরে আসলাম। যে দেখো এখানে কি আমাদের এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, এই ইলেকট্রনের ভরেরও একটা মান আছে। মানটা হচ্ছে কি জানো? মানটা হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31। 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, এটা কেজিতেই বসাইতে হবে তোমাকে এসআই এককে। ঠিক আছে? তারপর ই কি? ই হচ্ছে আমাদের কি জানো? ই হচ্ছে, এখানে একটু লিখি সবাই দেখো। ই হচ্ছে কি? এই ইটা হচ্ছে ইলেকট্রনের ইলেকট্রনের শক্তি মনে হয়, বা ইলেকট্রনের চার্জ, সরি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইটা কি? এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তাই না? ইলেকট্রনের চার্জ, হ্যাঁ। তো ইলেকট্রনের চার্জটা কত? ইলেকট্রনে কত চার্জ বসাইতে হয়? ইলেকট্রনের চার্জটা হচ্ছে, এটা আমি একটু ভুলে গেছি, দাঁড়াও আমি একটু তোমাদেরকে বের করে একটু দেখি। ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার, আচ্ছা, ইলেকট্রনের চার্জ কিরকম হয়? 1.6 ইন্টু 10 ইনভার্স কত জানি? আর কি মনে আছে সূত্রটা? মানে ইলেকট্রনের চার্জের ভ্যালুটা আর কি মনে আছে কিনা একটু বলো তো। ইলেকট্রনের চার্জের ভ্যালুটা কি কারো মনে আছে কিনা? ইলেকট্রনের চার্জের ভ্যালুটা আমার মনে আসতেছে না, সবাই একটু তাহলে একটু লিখে নিবা, হ্যাঁ? তাহলে আমরা ম্যাথ করার সময় আমরা ইলেকট্রনের চার্জটা একটু লিখবো। আমার যতটুকু মনে পড়ে ইলেকট্রনের চার্জের ভ্যালুটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19, 10 ইনভার্স 19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ভ্যালু। আমার যতটুকু মনে পড়ে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, এটা আমার মনে পড়ে। বাট তাও সবাই একটু কনফার্ম হয়ে নিবা, যদি ভুল হয় তাহলে সবাই একটু কারেকশন করে নিবা। আর এখানে জেড, জেড মানে কি? এখানে জেড মানে কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? এটা কি? এই জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? তুমি যেই পরমাণুর ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাচ্ছ, এই জেডটা হচ্ছে সেই পরমাণুর পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? এটা হচ্ছে আর কি ব্যাপার। এটা হচ্ছে আর কি ব্যাপার। তাহলে আমি যদি আরেকটু ফ্রেশভাবে সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে এরকম, যে তুমি মনে করো তম কক্ষপথের শক্তি বের করতে চাচ্ছ, তাহলে সূত্রটা হবে -2 পাই স্কোয়ার জেড স্কোয়ার e⁴m ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হচ্ছে কক্ষ নির্দিষ্ট কক্ষপথের শক্তি সূত্র। ঠিক আছে? এটা তুমি এভাবে বের করে নিতে পারবা। আচ্ছা, এখন আমরা ইলেকট্রনের রৈখিক বেগ শিখছিলাম, তাই না? ইলেকট্রনের রৈখিক বেগ শিখছিলাম। সেই রৈখিক বেগটাও কিন্তু চাইলে বের করা যায়। ঠিক আছে? সেই ইলেকট্রন, ওই যে আমরা যে বেগ শিখছিলাম, বেগ আমরা দেখছিলাম না, একটা ইলেকট্রন আসলে তার লম্ব দিক বরাবর বাইরের দিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে চায়, সেটা হচ্ছে তার রৈখিক বেগ। সেই রৈখিক বেগটাকেও চাইলে বের করা যায়, তো ইজিলি বের করা যায়। সেটা হচ্ছে আমরা ভরবেগের সূত্র দিয়ে বের করতে পারি সেটাকে। সেটা হচ্ছে এরকম, mvr = nh/2 পাই, nh/2 পাই। তো এইটাই হচ্ছে আমাদের রৈখিক বেগ, এটা আমরা বের করতে পারবো ইলেকট্রনের রৈখিক বেগ। তাহলে কি হবে সূত্রটা? সূত্রটা হবে এরকম, v = nh/2 পাই তো আছেই, সাথে এম আর আরটা এখানে চলে আসবে, এম আর এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের রৈখিক বেগের সূত্র। ইলেকট্রনের রৈখিক বেগের সূত্র, রৈখিক বেগ রৈখিক বেগের সূত্র। তো রৈখিক বেগ এভাবে না, এই দেখো এখানে তো এই রৈখিক বেগের সূত্রটা খাটানোর জন্য তোমার ইলেকট্রনের ওই কক্ষপথের ব্যাসার্ধটা দিতে হবে, তাই না? এই আরটা কি? আরটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের ব্যাসার্ধ যদি দিয়ে দেয়, ঠিক আছে, ব্যাসার্ধটা যদি তোমাকে দিয়ে দেয়, তখন তুমি এই সূত্র খাটাইলে তুমি ইলেকট্রনের রৈখিক বেগ বের করতে পারবা। কিন্তু তোমাকে যদি এখন না দিয়ে দেয়, কক্ষপথের ব্যাসার্ধ যদি না দিয়ে দেয়, তখন তুমি কি করবা? তখন তোমার কাজটা হবে, তখন সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, আরেকটা হচ্ছে 2 নম্বর সূত্র। সূত্রটা হবে এরকম, ভি ইকুয়ালস টু সূত্রটা হচ্ছে এরকম, v = 2 পাই ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ
ইন্টু জেড, ইন্টু জেড, ঠিক আছে, 2 পাই ই স্কোয়ার জেড ডিভাইড বাই NH। এটা হবে যখন আমাকে কক্ষপথের ব্যাসার্ধ দিবে না তখন। তখন ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জের চার্জের মান, ইলেকট্রনের চার্জের মান, সেটা একটু তোমরা কনফার্ম হয়ে নিবা, ঠিক আছে। আমার মনে হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। আর জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। অর্থাৎ তুমি যেই পরমাণুর ক্ষেত্রে তুমি ইলেকট্রনের রৈখিক বেগ বের করতে চাচ্ছ সেটা হচ্ছে তোমার এটা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে এটা। সেটা হচ্ছে ওই পরমাণু, এই জেডটা হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। এনটা কি, এনটা হচ্ছে তুমি যত নাম্বার ইলেকট্রন এর বেগ বের করতে চাচ্ছ সেটা। অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রনের নাম্বার, ইলেকট্রনের নাম্বার, ওই ইলেকট্রনের নাম্বার, ওই ইলেকট্রনের নাম্বার। অর্থাৎ তুমি যে ইলেকট্রনের বেগ বের করতে চাচ্ছ, অর্থাৎ তুমি মনে করো দ্বিতীয় ইলেকট্রনের বেগ বের করতে চাচ্ছ, তাহলে তুমি এখানে 2 বসাবা। তুমি যদি তৃতীয় ইলেকট্রনের বেগ বের করতে চাও তাহলে তুমি এখানে 3 ইলেকট্রন, ঠিক আছে। এই হচ্ছে আর কি ব্যাপার। আচ্ছা, তো আমরা আসলে আজকে অনেক কিছুই শিখলাম, তাই না? অনেক কিছুই শিখলাম। তো অনেক কিছুই শিখছো, এই জিনিসগুলোকে আসলে সামনে আমাদেরকে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা আর কি। এটাই হচ্ছে আমাদের মেইন কথা। তো আমরা সামনে কাজে লাগাবো, সমস্যা নেই। আমরা আপাতত একটু পর্যন্ত জানছি, এইগুলাতেই আমরা আজকে সীমাবদ্ধ থাকি। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ খুব ভালো মতো কভার করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখি আর একটু কিছু করে দেওয়া যায় কিনা, করে দেওয়া যায় কিনা একটু দেখি। আচ্ছা, আমাদের এখানে আসলে তেমন কিছু নাই, এখানে একটু জাস্ট আমরা কিন্তু কি কি করছি বলতো, আমরা শোষিত বা নির্গত শক্তির পরিমাণ শিখছি, আমরা কক্ষপথের তোমার যে কোনো নির্দিষ্ট কক্ষপথের শক্তি সম্পর্কে আমরা জানছি। তারপর হচ্ছে আমরা যে কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রনের বেগ আমরা রৈখিক বেগ বের করতে পারবো, এবং সেই রৈখিক বেগের সাথে তুমি যদি ব্যাসার্ধ ভেক্টরটাকে গুণ করে দাও বা ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধ গুণ করে দাও তাহলে তোমরা ওই ইলেকট্রনের কৌণিক বেগও তোমরা চাইলে বের করতে পারবা, ঠিক আছে। তাহলে এটাও আমরা জানছি। তারপর হচ্ছে শোষিত শক্তি, নির্গত শক্তি, সেগুলো আমরা জানছি। এখন হচ্ছে আমরা একটু হালকা একটু আমরা সূত্রটা একটু লিখে দিলে হয়ে যাবে। যেমন ডি ব্রগলির সূত্র একটু যদি লিখি, ডি ব্রগলির সূত্র, ডি ব্রগলি, এটা লাগবে না, তাও একটু লিখে দিচ্ছি। ডি ব্রগলির সূত্র, ডি ব্রগলির সূত্র, ঠিক আছে। ডি ব্রগলির সূত্র, সেই সূত্রটা হচ্ছে এরকম, ল্যামডা ইকুয়ালস টু H/mv। H/mv এটা একটু সবাই লিখে রাখো, হ্যাঁ, এটা একটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি ডি ব্রগলির সূত্র, এভাবে করে একবার একটা এমসিকিউ আসছে, সেই জন্য তোমাদেরকে লিখে দিচ্ছি। ডি ব্রগলির সূত্র কি, ডি ব্রগলির সূত্র হচ্ছে H/mv, H/mv, ওকে, H/mv, ল্যামডা ইকুয়ালস টু H/mv। এটা কোনো ম্যাথে আসবে না, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা সবাই নোটের মধ্যে লিখে রাখবা, ডি ব্রগলি সূত্র, এবং সবাই একটু বইটা পড়বা, সবাই একটু বইটা পড়ার ট্রাই করবা। তো আজকে একটু পর্যন্তই, হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই টপিক রিলেটেড ম্যাথগুলো করবো। আর সবাই বই পড়বা, বই লাইন টু লাইন একটু বোঝার চেষ্টা করবা, এই আর কি। তো আজকে একটু পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।